আমার 14 গোষ্ঠী ফকির হয়ে গেল এই নারী নির্যাতন মামলা খাইয়া। আমি বলছি আমার তো সার্টিফিকেট লাগবে সাথে সাথে, কারণ নাহলে তো পুলিশ মামলা নিবে না। তারা যে ইনজুরি রিপোর্টটা দিয়েছে সেই ইনজুরি রিপোর্টটা ফেক। কেউ যাতে মিথ্যাভাবে অভিযুক্ত না হয় সেই বিষয়টা তো দেখতে হবে। এখন দুই দিকে আমার মনে হয় আমরা এখন সমস্যা ফেস করছি। আমার বাপে আমাকে 10 টাকা কেবিটেল দেন, মাও দেন, আমি তেলে তেলে ধারা করাইছি। প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন দেলোয়ার হোসেন। শুধুমাত্র মেধা ও কঠোর শ্রম দিয়ে গড়েছিলেন তার স্বপ্নের প্রতিষ্ঠান। সময়ের ব্যবধানে সেই প্রতিষ্ঠানে অনেকেরই কর্মসংস্থান হয়। আমার বয়স 56, 87 থেকে আমি হাল ধরছি। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই দেলোয়ার হোসেন জানতে পারেন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তারই প্রতিষ্ঠানের কর্মচারী, যে মামলায় 1 নম্বর আসামি করা হয় তাকে। আমার এখানে 7-8 জন মহিলা কাজ করতো মার্চেন্ডারে। একটা মেয়ে সে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস হিসাবে ছিল। 4 জনের নামে শিশু নারী নির্যাতন মামলা দিছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেই মামলায় অন্য অভিযুক্তরা ছিলেন দেলোয়ার হোসেনের ভগ্নিপতি মুক্তিযোদ্ধা সোবহান মিয়া এবং অফিসের নারী স্টাফ সহ 2 জন কর্মচারী। অভিযোগে বলা হয়, সেই নারী অ্যাকাউন্টেন্টকে অস্ত্রের মুখে ধর্ষণ করেন প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন। দ্বিতীয় দফায় ব্ল্যাকমেইল করে সোবহান মিয়া তাকে ধর্ষণ করেন। আমার অর্থনৈতিক বিশাল আকারে ক্ষতি হয়েছে। অ্যাকাউন্টেন্টের করা মামলায় নিঃস্ব দেলোয়ার হোসেন জীবনের অনেক হিসাব মিলিয়েছেন, শুধু মেলাতে পারেননি তার বিনিয়োগের অর্থের হিসাব। এক অ্যাকাউন্ট থেকে উঠে আরেক অ্যাকাউন্টে টাকাটা সে রাখবে, যাতে অন্য পার্টির আমার চেক দেওয়া আছে এটা অনার করতে হবে। সেটা ওইটা না করে তার নিজের অ্যাকাউন্টে টাকাটা রাখছে। সহকারী সেই অ্যাকাউন্টেন্টের বিরুদ্ধে বাড্ডা থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন দেলোয়ার হোসেন। তারপর যা ঘটল সেটা কল্পনাও করতে পারেননি ব্যবসায়ী দেলোয়ার। সেই টাকা তো দেয়ই নেই। সে আমার নামেও মামলা দিছে, আমার বোনজামের নামে দিছে, আমার বোনজামার শ্বশুরের নামে দিছে। ওই যে লাভলি কেন বলছে হ্যাঁ সে টাকা সর, তুমি তো লোক ভালো না, ওই লাভলি মহিলার নামেও মামলা দিছে। এরপর কেটে গেছে একের পর এক 13টি বছর। ধর্ষণের অভিযোগ মাথায় নিয়েই মৃত্যুবরণ করেন গুলশান থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সোবহান মিয়া। শেষমেশ তারা অব্যাহতি পেয়েছেন ঠিকই, কিন্তু ততদিনে সবাই সর্বশান্ত হয়েছেন। মামলা তো হাজিরা দিতে দিতে তো একজন মরেই গেল, মামলাও খাইলাম, আমার টাকাও গেল, জমিনও গেল, আমার 14 গোষ্ঠী ফকির হয়ে গেল এই নারী নির্যাতন মামলা খাইয়া। এই শালার বুতেন কি মামলা এটা আল্লাহ জানে। এক নারী নির্যাতন মামলার ছোবলে এভাবে কজন সর্বশান্ত হচ্ছেন তার সঠিক পরিসংখ্যানও নেই। আশঙ্কার বিষয় হল 20 বছরের পুরানো এই আইনের অপব্যবহার দিনকে দিন বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে নারী শিশু নির্যাতন দমন আইনেও মিথ্যা মামলা হয়েছে। সেখানে সমস্যা হচ্ছে যে একদিকে তো বিচারিক প্রক্রিয়ার কারণে নানান হয়রানির শিকার হতে হচ্ছে, বিনা বিচারে আটক ইত্যাদি, কিন্তু অন্যদিকে যারা অভিযুক্ত হচ্ছেন তারা সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছেন, কারণ মনেই করা হচ্ছে যে তার বিরুদ্ধে অত্যন্ত বাজে নোংরা একটা ঘটনা সে ঘটিয়েছে, এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাই দ্য টাইম উনি প্রমাণ করতে পারেন যে আসলে এরকম ঘটনার মধ্যে উনি জড়িতই ছিলেন না, ওনার আলাদা একটা পরিচিতি ওখানে দাঁড়িয়ে গেছে। এটার প্রতিকার কে দিবে এবং কবে দিবে সেটা একটা বড় প্রশ্ন। স্পর্শকাতর এমন মামলা শুধু প্রতারণার অস্ত্র হিসেবে নয়, পারিবারিক দ্বন্দ্বেও এ ধরনের বিশেষ আইনের অহরহ ব্যবহার হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করা শুরু করে না, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে টুকটাক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা হয় ভালো খারাপ মিলেই যাচ্ছিল, কিন্তু 6 দিনের মাথায়, বিয়ের 6 দিনের মাথায় ও আমার গায়ে ফার্স্ট হাত তুলে। ঘরে নতুন বউয়ের গায়ে স্বামীর হাত তোলা নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কাজ। তবে এই ঝুট ঝামেলা নিয়েই চলতে থাকে স্বামী স্ত্রীর সংসার। আমার প্রেগনেন্সি তখন 4-5 মাস চলে, আমাকে ও খুব মারছে, খুব, মানে আমার সারা গায়ে কালশিটে দাগ পড়ে গেছে, এত মারছে। ওর বাবা মা আসছে, এসে দেখছে, দেখে তখন আমি ওইখানে বলছি যে তুমি আমার এত মারছো, আমি তোমার বিরুদ্ধে মামলা করব। এরপর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব গড়ালো আদালত পর্যন্ত।
যেখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে প্রথম মামলাটি করেন স্ত্রী। তারপরও ভাঙেনি সংসার তাদের। দ্বিতীয় দফায় একত্রে থাকা শুরু করেন স্বামী স্ত্রী, কিন্তু ঝামেলার তখনও অনেক বাকি। একদিন আমরা একসাথে ছিলাম, তো ওর বাথরুমে গেছে, বারবার ফোন আসতেছে দেখে আমি ওর মোবাইল চেক করে দেখলাম এই যে আমার 6-7 মাসের একটা গ্যাপ, ও অন্য আরেকটা মেয়ের সাথে জড়াই পড়ছে। এবং তো এইটার থেকে ওরা আমি জিজ্ঞাসাবাদ করাতে ও আবার আগের রূপ আবার ফিরে আসছে। তখন ওইখান থেকে শাহজাহানপুর থেকে পুলিশ এসে আপনার একটা মামলা হয়েছে। 5 বছরের ঝঞ্ঝাটপূর্ণ সংসার জীবনে স্বামীর বিরুদ্ধে এভাবে 6টি মামলা করেন স্ত্রী। একাধিকবার জেলও খেটেছেন তার স্বামী। অন্যদিকে জীবনের নিরাপত্তা চেয়ে স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে 3টি জিডি করেছেন স্বামী। আমার ওয়াইফের নানা ধরনের নেগেটিভ আচরণের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে জানতে পারি বিয়ের আগেই তার একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরেও অনেক গভীর রাতে তাদের সাথে কমিউনিকেশন হয়, মোবাইলে মেসেজ আসে বা কল আসে। তাকে বোঝানোর পরেও সে তার বাবার বাসায় চলে যায়, ওইখান থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। সুখের আশায় পরিবারের সম্মতিতে সংসার গড়েছিলেন প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ শামস। সুখ তো দূরের কথা, সেই সংসার তার কাছে এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো অবস্থা। প্রথম মামলার পরে আমার বাচ্চার চিকিৎসাকে কেন্দ্র করে শাহজাহানপুর তার বোনের বাসায় আমাকে ডেকে নিয়ে ওখানে তালা মেরে রাখে এবং আরেকটি মামলা দেয় শাহজাহানপুর থানায়, যেটা থেকে আমি পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাই। সংসারের বিভীষিকাময় অধ্যায় এভাবেই ধরা দেয় প্রকৌশলী শামসের কাছে। স্ত্রীকে নির্যাতনের ঘটনা শুধু অস্বীকারই করেননি, উল্টো অভিযোগ স্ত্রী ও তার পরিবার মামলা মোকদ্দমা দিয়ে প্রতিনিয়ত তাকে হয়রানি করছেন। স্ত্রীর করা 6 মামলার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছেন তিনি। সর্বশেষ যে মামলাটা করেছে এটা হচ্ছে 11 ক ও গ ধারায় মামলাটা করেছে হচ্ছে এই লকডাউনের সময় বাচ্চা যখন আমার কাছে ছিল, আমি অসুস্থ ছিলাম হসপিটালে। তারা আমাকে যৌতুকের জন্য মারধর এবং হত্যা চেষ্টা অভিযুক্ত করে কোর্টের মাধ্যমে এই মামলাটা করে। প্রকৌশলী শামসের বিরুদ্ধে 5 নম্বর মামলাটি নিয়েই যত প্রশ্ন। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আর বানোয়াট প্রমাণপত্র ব্যবহার করে তাকে ফাঁসানো হয়েছে। এমনকি সেই মামলায় মাসখানেক জেলও খেটেছেন তিনি। প্রকৌশলীর অভিযোগের সত্যতা যাচাই করা দরকার। নজর দিতে হবে আদালতে পুলিশের জমা দেয়া চার্জশিটে। অভিযোগপত্রে পুলিশ উল্লেখ করেছে মামলার সময় বাদীর জমা দেয়া মেডিকেলের মানি রিসিপ্টটি সঠিক হলেও চিকিৎসা সনদটি সঠিক পাওয়া যায়নি। আসামি পক্ষের লোকজন থানাতে গিয়ে বলছে আপনারা একটু ভালো করে দেখেন মামলাগুলির বিষয়, এবং এই যে সার্টিফিকেট দিয়েছে বা সার্টিফিকেট তারা দিছে বা আছে, এগুলো আমাদের ধারণা এগুলো ফেক, কারণ এমন কোনো ঘটনাই ঘটেনি। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসার নথি যাচাই করে ঢাকা মেডিকেলকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। তো ওনারাও তদন্ত প্রতিবেদন দেন। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে 183 নম্বর যে টিকিট, এই টিকিটটাও এখানের নামের সাথে মিলে না, ফেক। এবং পরবর্তী তারা যে ইনজুরি রিপোর্টটা দিয়েছে সেই ইনজুরি রিপোর্টটাও ফেক, এবং সেটাতে কোনো স্মারক নাম্বার নেই। নারী নির্যাতনের মতো স্পর্শকাতর একটি মামলা, যেখানে বাদীর চিকিৎসা রসিদ ও সনদ দুটোই জাল, তারপরও আদালতে চার্জশিট দেয়া হলো কেন? পুলিশের প্রশ্নবিদ্ধ এমন কাজের উত্তর খুঁজতে পল্টন মডেল থানায় টিম সার্চলাইট, কিন্তু সেখানে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আবারও ফিরতে চাই অভিযোগকারী প্রকৌশলীর স্ত্রীর কাছে, যিনি এইসব জাল ডকুমেন্টস দিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য হত্যার উদ্দেশ্যে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন। আদালতের মাধ্যমে দেখা গেল যে আদালতে ঢাকা মেডিকেল থেকে জানানো হয়েছে যেগুলো আসলে ভুয়া বা সঠিক নয়। এটা বিষয়ে আপনার বক্তব্য কি? পুলিশ নিয়ে গিয়ে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, মানে পুলিশের সহযোগিতায় আমার যাওয়া হয়েছে। আমাকে আমি বলতেছি আমার তো সার্টিফিকেট লাগবে সাথে সাথে, কারণ নাহলে তো পুলিশ মামলা নিবে না। তো বলতেছে যে ঠিক আছে, খুশি করলে আমি আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবো, না হলে আপনার লং টাইম লাগবে। আমি বলছি আচ্ছা সাথে সাথে হইলে তো আমি তার কাছ থেকে সার্টিফিকেটটা নিয়েছি। বোঝাই যাচ্ছে দালাল ম্যানেজ করে ঢাকা মেডিকেলের ভুয়া জখমের সনদ সংগ্রহ করেছেন তিনি। এমনকি প্রকৌশলীর স্বামীকে জেলেও ঢুকিয়েছেন। এই অন্যায়ের প্রতিকার হয়তো আদালতেই হবে। এদিকে অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানির অভিযোগে পুলিশ প্রধানের কাছে
আইনি প্রতিকার চেয়ে আবেদন করেছেন প্রকৌশলী শামসুদ্দিন শামস। আমি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছি। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ, মান সম্মান, আর্থিকভাবে, সামাজিকভাবে, নানাভাবে আমি ক্ষতিগ্রস্ত আছি। আমরা ফিরতে চাই ব্যবসায়ী দেলোয়ার হোসেনের গল্পে, একটি ধর্ষণ মামলার আসামি হয়ে যিনি পথে বসেছেন। তবে স্পর্শকাতর এই মামলা দীর্ঘ 13 বছর চলল কিভাবে? সে হাইকোর্টে মামলা স্টে করে দিছে। এখন আমরা হাজিরা ঠিকই দিই, আর সে কোর্টে স্টে করছে। আমরা আবার মুখ করে কোর্টের থেকে মামলাটা আনাইছি, আনায় আমরা হাজিরা দিচ্ছি। যেখানে বাদীপক্ষ দ্রুত বিচার প্রত্যাশা করেন, সেখানে এই মামলার বাদী উল্টো সেই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছেন। আমরা যে সময় চ্যালেঞ্জ করছি আমার ভগ্নিপতি, আমরা বলে তাকে ডিএনএ চেক করা হোক। সে যে মামলাটা দিল আমাদের বিরুদ্ধে কাউন্টার মামলা, আমরা তাকে মামলা দিয়েছি টাকা উদ্ধার করার জন্য, সে কেন আমাদেরকে হাবডা মামলা দিল? এরপর থেকেই মূলত লাপাত্তা ধর্ষণ মামলার সেই বাদী, যার ফলশ্রুতিতে দীর্ঘতর হয়েছে বিচার প্রক্রিয়াও। বিজ্ঞ আদালত পরবর্তী সবকিছু পর্যালোচনা করে যেহেতু মামলাটা মিথ্যা তার কাছে প্রতিমিত হয়, বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। 13টা বছর একজন বীর মুক্তিযোদ্ধার নামে একটা মামলা চলমান থাকে, এবং এই বীর মুক্তিযুদ্ধের মামলা চলমান থাকা অবস্থায় প্রতি মাসে মাসে হাজিরা দিতে দিতে অসুস্থ হয়ে একসময় মারাও যান। মুক্তিযোদ্ধা সোবহান মিয়ার দুর্ভাগ্য, মিথ্যা একটি মামলার অভিযোগ নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আমার বোনজামাই খালাস হইতে পারে নাই, হাজিরা দিতে দিতে কোর্টে যে চিৎকার পড়ছে, ঠিক এইভাবে আমার কান্না আসছে, এইভাবে চিৎকার পড়ছে, ওরও না দেশ স্বাধীন করছি কি এইরকম খারাপ মহিলাদের জন্য? জাতির শ্রেষ্ঠ সন্তান হয়েও সোবহান মিয়াকে যে পরিণত বরণ করতে হয়েছে, এর দায় কে নেবে? এই ধরনের যারা মানুষকে মিথ্যা মামলা করে মানুষকে হয়রানি করার চেষ্টা করে, তাদেরকে আইনে আমল আনতে হবে। যদি কোনো মামলা ডিটেক্ট হয় যে এটা মামলাটা ভুয়াভাবে করা হয়েছে, তখন আদালত কোনো কালক্ষেপণ না করে এটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মামলা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে, যার উত্তর জানতে ওই মামলার বাদীর মুখোমুখি টিম সার্চলাইট। উনি মামলা করার পরেও আমি 1 মাস ওনার এখানে জব করছি। জব করার পরে এই ধর্ষণের ঘটনা ঘটছে। ঘটনা ঘটার পরে আমি যেন মামলা না করি, সেই এই ওয়ারেন্ট আমার সামনে আনছে। চুরির মামলার আসামি হয়েও কিভাবে সেই প্রতিষ্ঠানে 1 মাস চাকরি করলেন, তা অবশ্যই অনুসন্ধানের দাবি রাখে। কিন্তু প্রশ্ন হলো, হুমকি উপেক্ষা করেও যিনি ধর্ষণের মামলা করলেন, সেই বাদী 13 বছর আদালতে সাক্ষী দিতে গেলেন না কেন? আজকে অভিযোগ করছে আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে, সেটাও একজন ইনফ্লুয়েন্স করতেছে, বিধায় করছে। সে হচ্ছে 30 বছর অফিসার আসিফ ইমতিয়াজ। আমার অভিযোগে সে ওএসডি হয়েছে। এই নারীর অভিযোগের সূত্র ধরেই টিম সার্চলাইটের পাওয়া তথ্য বলছে, এক বিসিএস কর্মকর্তার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন তিনি, যার অনুসন্ধান চলছে মন্ত্রণালয়ে। সিআইডি আমাকে আসছে বাসায়, আয়সা বলতেছে আপনার সাথে যে পেন ড্রাইভটা ছিল ওই পেন ড্রাইভটা দেন, আর আপনার কালো মোবাইলটা বের করেন। 4-5 জন আয়সা। আমি বললাম কেন? বলতেছে এগুলো আপনার নামে মামলা হচ্ছে। আমাকে সিআইডিতে নেওয়ার সময় আমাকে বলতেছে মেহমান আনতেছে, আপ্যায়নের ব্যবস্থা করুন। তো সিআইডি আমাকে রিমান্ডে নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখছে, রিমান্ডে নেবে আমাকে। সিআইডির বিরুদ্ধে অন্যায়ভাবে আটকের অভিযোগ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। অনুসন্ধানে জানা গেছে, 30 ব্যাচের সেই কর্মকর্তার আইসিটি অ্যাক্টে করা মামলায় আটক করা হয়েছিল এই নারীকে। পরে আদালতে না পাঠিয়ে ছেড়ে দেয়া হয় তাকে। জুনিয়র কর্মকর্তারা আমার সাথে বিহেভটা ভালো করে নাই, আমার কোনো কথা তারা শুনতে নারাজ। আপনি যা বলবেন কোর্টে বলবেন। আমি বারবার রিকোয়েস্ট করার পর শুনে নাই। যখন সিনিয়র একজন অফিসারের কাছে গেলাম, ওনারা পরে আমাকে আমার বোনের জিম্মায় আমাকে ছাড়লো। এই নারীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিআইডির কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি। টিম সার্চলাইটের অনুসন্ধানে আরও কিছু তথ্য উঠে এসেছে, যেখানে আরও 2 ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একাধিক মামলার বাদী হিসেবে রয়েছে এই নারীর নাম। স্পর্শকাতর এমন আইনের ব্যবহার এবং অপপ্রয়োগ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের সম্মাননীয় নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। 22 বছর প্রায় পার হয়ে গেছে আইনটি হওয়ার পরে। এই 22 বছরে আমরা 2 ধরনের সমস্যা দেখছি। একটা হলো যে আমরা যদি ভিকটিমদের পক্ষ থেকে দেখি,
প্রায় 97% মামলা খারিজ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা কিন্তু কোনো রায় পাচ্ছি না ভিকটিমদের পক্ষে। তো সেটা কেন হচ্ছে এবং ভিকটিমরা কেন শেষ পর্যন্ত সুরক্ষা পাচ্ছে না, সেটা তো অবশ্যই দেখবার বিষয়। পাশাপাশি যারা অপরাধ করেননি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা কিন্তু নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন। তো আমাদের রাষ্ট্রের তো দুইটা দিক দেখতে হবে, যিনি ভিকটিম হয়ে বিচার প্রার্থী ওনার অধিকার যেন সুরক্ষা করা হয়, পাশাপাশি কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, কেউ যাতে মিথ্যাভাবে অভিযুক্ত না হয়, সেই বিষয়টা তো দেখতে হবে। এখন দুই দিকে আমার মনে হয় আমরা এখন সমস্যা ফেস করছি। সময় হয়েছে 2 দশকের পুরনো এই আইনটিকে পর্যালোচনার, যাতে করে ভুক্তভোগীর বিচার নিশ্চিতের পাশাপাশি নিরপরাধ মানুষ যেন মিথ্যা হয়রানি থেকে রক্ষা পায়। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।